ক্লাস 11 ভাব সম্মিলনের পরবর্তী ক্লাস এটা। এর আগের ক্লাসে আমরা কবিতাটির অনুপুঙ্খ বিশ্লেষণ দেখেছিলাম। প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করেছি। এই আলোচনার পরে আজকের কিছু প্রশ্নোত্তরের জন্য এই পিডিএফটি বানানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে আমার পেনটি স্টাইলাস কাজ করছে না, সে কারণে আঙুলে করে কিছু করতে হবে, কিন্তু সেটাও সম্ভব নয়। যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়গুলো নিয়ে। যে এখানে একটু ফাঁকা রেখেছিলাম, আমি যখন ক্লাসে নোটস লিখাবো তখন এগুলোকে পূরণ করে দেবো। জাস্ট একটা প্রশ্নই এখানে লেখা নেই, ভাব সম্মিলন বলতে কি বোঝায়, এই জায়গাটা ভাব সম্মিলন বলতে কি বোঝায়। এখন ভাব সম্মিলন বলতে কি বোঝায় এরকম প্রশ্ন চলে আসতে পারে, তার কারণ আমরা কিন্তু এটা ভাব সম্মিলনের পরই পড়েছি, নামটাই দেওয়া হয়েছে ভাব সম্মিলন। বৈষ্ণব পদাবলীর আমরা একটি পর্যায়ে বলবো ভাব সম্মিলনকে। ভাব সম্মিলন নায়ক এবং নায়িকার মিলিত হওয়ার পর তাদের যে অবস্থা, মানসিক অবস্থা, সেই বিষয় নিয়ে কথা বলে। এর একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমরা ক্লাসে যখন লেখাবো তখন কমপ্লিটলি বলে দেবো। তো আজকের এই পিডিএফে আমরা দেখব বিদ্যাপতি, যার লেখা আমরা এই পদ পড়ছি। আগের দিন কথা প্রসঙ্গে আমরা কিছু কথা বলেছিলাম বিদ্যাপতির সম্পর্কে। আজকে আমরা দেখব বিদ্যাপতির পরিচয় এবং প্রাসঙ্গিক কিছু তথ্য, যে তথ্যগুলো হয়তো আগের দিন ক্লাসে আমি কিছু বাদ দিয়ে দিয়েছিলাম বা এই ক্লাসে নতুন আছে, এরকম কিছু আছে। দেখো, বিদ্যাপতির পদ পড়তে গেলে আগে মনে রাখতে হবে যে বিদ্যাপতি বাংলা ভাষার কবি নন, তিনি মৈথিলি কবি। কোন শতাব্দীর কবি না পঞ্চদশ শতাব্দীর কবি। পঞ্চদশ শতাব্দীর মৈথিলি কবি ইনি। বঙ্গদেশে তার প্রচলন, যে পদাবলীগুলি আমরা দেখতে পাই, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এখানে কোনো কীর্তনিয়া বা তার কোনো ছাত্র যারা বিদ্যাপতির কাছে পদ শিখে এসে বাংলাতে পদগুলি করছিলেন, তাদের অবদান সবথেকে বেশি বাংলাতে তাকে জনপ্রিয় করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে কথিত আছে যে মহাপুরুষ, আমাদের পরম পুরুষ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, যাকে আমরা পরম পুরুষ বলি, প্রতিদিন তার রচিত পদ তিনি গাইতে ভালোবাসতেন। বাঙালির চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজগুলিকে অনেক সহজে বুঝতে পারেন। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়, এই কথাগুলো আমরা জেনেছি। কিন্তু আমাদের প্রশ্ন আসবে এসএকিউ আকারে 2 নম্বরের। সেক্ষেত্রে বিদ্যাপতির জন্ম পরিচয় সংক্রান্ত কিছু তথ্যকে আমাদের মনে রাখতে হবে, যেখানে দেখব যে তার জন্মটা ঠিক কোথায় হলো। এখানে সব তথ্য দেওয়া আছে। হ্যাঁ, দ্বারভাঙা জেলার, এটা বিহারের মধুবনী পরগনার বিসফি গ্রামের একটা বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। কৌলিক উপাধি ছিল ঠক্কুর। এখানে কৌলিক উপাধি বলতে তার যে বংশ পরম্পরায় যে উপাধি তার কথা বলা হচ্ছে। তিনি শাস্ত্র পণ্ডিত, শাস্ত্রজ্ঞ ছিলেন। এই সমস্ত কথা আমি আগের ক্লাসেও বলেছি, দ্বিতীয়বার আমি আর বলছি না। এক্ষেত্রে দেখার বিষয় যে তার লেখা কিছু কিছু বইয়ের নাম। তার রচনা বইয়ের মধ্যে রয়েছে কীর্তিলতা, ভূ পরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা। এগুলো যে সবই বৈষ্ণব পদাবলী সংক্রান্ত তা কিন্তু নয়। বিভিন্ন বিষয় নিয়ে তিনি এই গ্রন্থগুলিকে রচনা করেছেন। সেখানে উল্লেখযোগ্য হয়ে উঠছে গঙ্গা বাক্যাবলী, বিভাগ সার, দান বাক্যাবলী, লিখনাবলী। এগুলো তিনি প্রায় 800 পদ রচনা করেন, এটা মনে রাখতে হবে। এবং জীবৎকালে তিনি, তার যখন জীবিত ছিলেন তখনই তার কবি পরিচিতি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সমগ্র বাংলাদেশ এ কারণে বলছি, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে আজকের যে অধুনা বাংলাদেশ, সেটাকে নিয়ে আমরা কথা বলছি। তার কারণ তখনকার সময় বাংলা অবিভক্ত বাংলাকে বোঝাতো। আর বিদ্যাপতির কথা এখানে আরও ডিটেলস কিছু করা আছে, যেগুলো সবটাই যে ক্লাস 11-এর প্রয়োজন পড়বে বা আসবে তেমন নয়, তবুও আমি লিখে দিয়েছি। এটা হাতের কাছে রাখবে পিডিএফটা কীভাবে পাবে আমি বলে দেবো, অসুবিধে হলে কমেন্ট করে জেনে নিতে পারো। বিদ্যাপতি সংক্রান্ত অনেক তথ্য এখানে রয়েছে। বিদ্যাপতির সাল, আমি এগুলো আর পড়ে পড়ে বলছি না, কারণ এই পিডিএফ তো আমি দিয়ে দেবো, সেখানে তোমরা এটা পড়ে নেবে, কোনো অসুবিধা হবে না। যেটা ইম্পর্টেন্ট ঠিক এই জায়গাটায় আমি একটু নজর দিতে বলবো, সেটা হচ্ছে যে শ্রী চৈতন্যদেবের আগে তার আবির্ভাব হয়েছিল বলে বৈষ্ণবের বৈশিষ্ট্য তার মধ্যে প্রত্যক্ষ করা চলে না। এই জায়গাটা এখানে গুরুত্বপূর্ণ। চৈতন্যদেব প্রবর্তিত যে ধর্ম, সে ধর্মের সঙ্গে আমাদের এই কবির লেখা কিন্তু মিলবে না।
এটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট, কেননা আমি তো একটু আগে বললাম চৈতন্যদেব তাঁর পদ পড়তে ভালোবাসতেন, তার মানে নিশ্চয়ই তিনি চৈতন্য পূর্ববর্তী কবি, এ কথা আমরা সহজেই বুঝতে পারি। এখানে রাধা এবং কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক নানান পদ লিখতে গিয়ে অনেক রসের বর্ণনা রয়েছে। হ্যাঁ, এখানে যেমন ধরো অনভিক্ষ বালিকার এই যে রাধাকে শৃঙ্গার রসের পূর্ণাঙ্গ নায়িকায় রূপান্তরিত করা, এইগুলো এত ডিটেলস এখন দরকার নেই, ক্লাস 11-এর জন্য আমি বলছি। শুধুমাত্র যেটুকু তথ্য আমি পড়াতে পড়াতে বলে দিচ্ছি, এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখলেই আমাদের আপাতত চলে যাবে। এখানে প্রেম বৈচিত্র্য, আক্ষেপ অনুরাগ, বয়ঃসন্ধির পদ, এই যে লেখাগুলো আছে, বিরহ এবং ভাব সম্মিলন, এগুলো সবই বৈষ্ণব পদাবলীরই এক একটি পর্যায়। এই পর্যায়কে কেন্দ্র করে তিনি পদ রচনা করেছেন, এইটুকুকে মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, বেশ। তারপরে এবারে আমরা চলে যাব আমাদের যেটা মূল কবিতা, সেই কবিতার কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্নে। আবারও বলছি, এই প্রশ্নগুলি কিন্তু সর্বশেষ প্রশ্ন নয়, এগুলো বাদেও আরও অনেক প্রশ্ন আছে যেগুলো ক্লাসে খাতাতে আমি লিখতে বলবো, কিন্তু এই পিডিএফটার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে সাজিয়ে দিয়েছি এবং উত্তরও রয়েছে, তাই এগুলো দ্বিতীয়বার আমার পড়বার প্রয়োজন নেই। তবু আমি একবার জাস্ট বলে দিচ্ছি শুধুমাত্র। কি কহবরে সখী আনন্দ ওর, মনে রাখবে এই আনন্দের কারণ নিজের ভাষায় লেখো, যে প্রশ্নটা আছে আনন্দের কারণটা কি। রাধা এবং কৃষ্ণের বিচ্ছেদ যন্ত্রণার পরে আবার তারা মিলিত হয়েছেন বলে তারা মনে করছেন, তার কারণ কি? মাথুর পর্যায়ে আমি আগে বলেছিলাম মাথুর হচ্ছে বিরহের একটা পদ, আর মাথুরের পরবর্তী পর্যায়ে হচ্ছে ভাব সম্মিলন। তাহলে প্রকৃতপক্ষে নায়ক এবং নায়িকা অর্থাৎ কৃষ্ণ এবং রাধার মিলিত না হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে মিলন আনন্দ, এইটাকেই এখানে বলতে চাওয়া হয়েছে আনন্দের কারণ হিসেবে। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখবে, উত্তর লেখা আছে, এটা নিয়ে আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এখানে একটা আছে পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো, পিয়া মুখ দর্শনে প্রিয়জনের মুখ দর্শন করে সেই সুখ পেলাম, এই সুখের কথাটাও কিন্তু এখানে আছে, সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বক্তার এই মন্তব্যটির বিশ্লেষণ করো, এখানে দেওয়া আছে। 2 নম্বরের মতন করেই করা আছে, যেখানে মাথুর বা প্রবাস পর্যায়ে কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় গোপিনীদের কাছে চলে গিয়েছিলেন। কৃষ্ণ বিচ্ছেদের তীব্র যন্ত্রণায় রাধা কাতর হয়ে পড়েন, চাঁদের দিকে তাকিয়ে তিনি কৃষ্ণের সৌন্দর্যকে উপলব্ধি করার চেষ্টা করেন, কিন্তু চাঁদের আলো তার কষ্টকেই শুধু বাড়িয়ে দিয়েছিল, তার মধ্যে কৃষ্ণকে তিনি কোনোভাবেই খুঁজে পাননি। এই যে বিচ্ছেদ, এই যে যন্ত্রণা, এইটার অবসান হয়েছিল ওই পিয়া মুখ দর্শন, অর্থাৎ তার প্রিয়জনের মুখটা দর্শন করে। তারপরে এই যে লাইনটা আমি আগের দিন ক্লাসে ব্যাখ্যা করতে ভুলে গিয়েছিলাম, বরিশার ছত্রপিয়া দরিয়ার না, বরিশার ছত্রপিয়া দরিয়ার না, কার সম্পর্কে একথা বলা হয়েছে? যার সম্পর্কে একথা বলা যায়, আলটিমেট তার সম্পর্কে একথা বলা হয়েছে, যেটা হচ্ছে বর্ষাকালের ছাতা এবং দরিয়া, অর্থাৎ এখানে নদী পারাবার করার না মানে নৌকো, তার মানে প্রয়োজন, কতটা প্রয়োজন। বর্ষাকালে ছাতা যেমন আমাদের প্রয়োজন পড়ে, সব সময়ের সঙ্গী হয়ে ওঠে ছাতা, আবার নদী পারাবার করার সময় নৌকা একদম দরকার পড়ে, অবশ্যই লাগে। তাহলে অর্থাৎ সব সময় বর্ষাকালে যেমন ছাতা, তেমনি আবার নৌকো পারাপার করার মানে নদী পারাপার করার জন্য যে নৌকা, সেই রকম আমার কাছে আমার প্রিয়জন, প্রিয়জন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এই লাইনগুলোকে বলা হয়েছে। এইটা একটু দেখে নিতে হবে, এখানে পুরো উত্তর করা আছে। সুজনক দুঃখ দিবস 2-4, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ওই ইয়ের মধ্যে পেয়েছি, ভণিতার মধ্যে পেয়েছি। সুখজনক দুঃখ দিবস 2-4, সুখ মানে প্রিয় মানুষের, সুজন সুখ না, সুজনক দুঃখ মানে আমাদের প্রিয় মানুষ, সুজন যারা হয় ভালো মানুষ, তাদের দুঃখ ওই 2-4 দিন স্থায়ী হয় মাত্র, তারপরে আবার আমরা প্রিয় মানুষের সঙ্গে মিলিত হওয়ার আনন্দটা উপলব্ধি করি। এ হচ্ছে এই জায়গার ভাব, সে ভাবটাকে এখানে বর্ণনা করা হয়েছে এই বলে। 2 নম্বরের মতন করে উত্তর করা আছে, এগুলোকে একটু পড়ে নিতে হবে, পড়ে নিলেই আস্তে আস্তে বুঝতে পারা যাবে। কেননা বৈষ্ণব পদাবলীর টেক্সট ধরে পাঠ তো সম্ভবত এই প্রথম পড়া হচ্ছে, একটু অসুবিধা হলেও পরে এটা আবার ঠিক হয়ে যাবে। আচর ভরিয়া যদি মহানিধি পাই, এই যে এই প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট। আচর ভরিয়া যদি মহানিধি পাই, নিধি মানে এখানে সম্পদ, বা আচল ভরে যদি আমি অর্থাৎ প্রভূত সম্পত্তির মালিকও যদি আমি হয়ে যাই, তবু আমি আমার প্রিয়জনকে দূর দেশে পাঠাবো না, এই কথাটাই এখানে বলতে চাইছে। এই যে এখানে আছে না, যে কোনো অবস্থাতেই, এমনকি মহামূল্যবান রত্ন সামগ্রীর বিনিময়েও তিনি তার প্রিয়তম কৃষ্ণকে আর দূর দেশে পাঠাবেন না, এই জায়গাটা এখানে গুরুত্বপূর্ণ।
এই যে একটু আগে আমি ওই লাইনটা ছেড়ে গিয়েছিলাম, শীতের ওড়নি পিয়া গিরিশের বা, কার সম্পর্কে কেন একথা বলা হয়েছে? ওই যে নদী দরিয়ার না, গিরিশির বা। শীতের ওড়নি, শীতকালে ওড়না যেমন প্রয়োজন পড়ে, আর গিরিশের বা যেখানে গরমকালে বাতাস অর্থাৎ বা এর যে প্রয়োজন, সেই প্রয়োজন আমার প্রিয়জনকে, তার প্রয়োজনের কথা এখানে বলতে চাইছে। বিদ্যাপতির পদের এটা একটা বেশ ভালো বৈশিষ্ট্য। ঠিক এইরকমভাবেই উনি অন্যান্য অনেক পদ লিখেছেন। আমি আগের ক্লাসেই পড়াতে বলছিলাম ওই হা থাকো দর্পণ মা থাকো ফুল, এই পদের প্রসঙ্গ আমি বলেছিলাম, সেখানেও এরকম অনেক উদাহরণ ছড়িয়ে রয়েছে। ভনয়ে বিদ্যাপতি, আমি এটা জানার জন্য দিয়েছি, ভনয়ে বিদ্যাপতি বলতে এখানে ভনিতা করছেন। ভনিতায় তিনি কি বলেছেন? হ্যাঁ, শুনো বড় নারী, অর্থাৎ রাধাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, মানে কবি রাধাকে উদ্দেশ্য করে বলছেন, সুজন মানুষের দুঃখের দিন সাময়িক অর্থাৎ স্বল্পক্ষণের স্থায়িত্ব পায়, এইটা কিন্তু মনে রাখতে হবে। ব্যাস, আজকের পিডিএফটা এই পর্যন্তই ছিল। আরও অনেক প্রশ্ন হয়, সেটা ক্লাসে আমরা দেখব। অর্থাৎ এখানে যেটুকু প্রশ্ন এবং উত্তর আমাদের দরকার এবং পড়বার প্রয়োজনে কবি পরিচিতি দরকার, সেই জায়গাটা এখানে দেওয়া হয়েছে। এই পিডিএফটা একটু নজর দেবে, আমি এটা গ্রুপে দিয়ে দেবো। আরও যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই রাখছি। পরে আবার অন্য একটা ক্লাসে কথা হবে। ঠিক আছে।